বলেছে এসআইআর হওয়ার সময় কোথায় ছিলে? এসআইআর হওয়ার সময় মামলাকারীর নাম নওশাদ সিদ্দিকী, মুস্তারি বানু, মমতা ব্যানার্জি ছিল না। 2002 সালে কারোর নাম কাটা যায়নি। এই লাল ঝান্ডার পার্টির মুখ্যমন্ত্রী ছিল। আজকে 2026 সাল। 2026 সালে এই পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, কেরলেও এসআইআর হচ্ছে। কেরলে কোনো মুসলমানের নাম বাতিল হয়েছে? হয়নি। তাহলে তুমি পাড়ার বিডিও, ব্লকের বিডিও, সাব ডিভিশনের এসডিও, ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব কর্মী তোমার, তারপরেও ওই রহিমা খাতুনদের, ওই সেলিম শেখদের নাম কি করে বাতিল হয়? তুমি চেয়েছো তাই নাম বাতিল হয়েছে। তুমি প্রথমে বলেছিলে এসআইআর হবে না, তারপরে সবাইকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর আগে নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছো। তারপরে এই গোটা পশ্চিমবঙ্গে যদি দেখেছো যে এই মুস্তারি বানু, নওশাদ সিদ্দিকীরা মামলা করে এই সকলের নাম তুলে নেবে, তখন তুমি এই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তখন তুমি ড্রামা করতে গেছো কেন? তার কারণ জজদের সামনে দেখাতে গেছো রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের লড়াই চলছে। ওই করতে গিয়েই তো 700 বিচারক নিয়োগ হয়েছে। তার মধ্যে 200 বিচারক উড়িষ্যা ঝাড়খণ্ডের বিচারক বাংলার নাম বুঝবে না। এই করতে গিয়ে তো ফাঁসিয়েছে মমতা ব্যানার্জি। ওকে ফাঁসানো করিয়েছে কে? আরএসএস। ওকে ফাঁসানো করিয়েছে আরএসএস। দেখুন, আপনাদের মনে থাকবে যে ওয়াকফের সময় কি হয়েছিল। আজকে আপনার পাড়ার মসজিদ, কবরস্থান যখন দখল করার জন্য কেন্দ্রের সরকার তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে, তখন সর্বপ্রথম মামলা করতে কে বলেছিল? এই নওশাদ সিদ্দিকী। কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমি। এই নওশাদ সিদ্দিকীর মামলা তিনি ফোন করে বললেন, দাদা সর্বনাশ হয়ে গেছে, দেখুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান সব নিয়ে নেবে। তাহলে এই মসজিদ কবরস্থান বাঁচাতে চলুন দিল্লি। আপনারা সে জিনিস দেখেছেন তো? আজকে আপনাদের মাধ্যম দিয়ে, এই ক্যামেরার মাধ্যম দিয়ে অভিষেক বাবুকে একটা প্রশ্ন করে যেতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গেছেন যে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা দিয়েছে আদালত, এবং এসআইআরে মমতা ব্যানার্জির আগে মামলা করেছে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই না, আমার মসজিদ, আমার কবরস্থান, আমার দাদর কবরস্থান, আমার দাদির কবরস্থান যেদিন দখল করতে এসেছিল সেদিন তোমার পিসি কোথায় ছিল? সেদিন মামলা কে করেছিল? নওশাদ সিদ্দিকী। তোমার সেদিন মনে পড়েনি? উল্টে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কনস্টিটিউশনাল ফোরাম ধর্মতলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করেছে, যখন দেখেছে মানুষ জাগছে তাদের মসজিদ, তাদের কবরস্থান রক্ষা করার জন্য, তখন কি বলেছে? ভোট নিতে তখন কি বলেছে? যে তুমি আন্দোলন করতে দিল্লি যাও। আজকে ভোট চাইতে এসছে ভবানীপুর থেকে, কালীঘাট থেকে ভোট চাইতে এলে ওই তৃণমূলের প্রার্থীদের বলে যাবেন ভোট চাইতে তোমরা দিল্লি যাও। ভাঙড়ে ভোট চাওয়া যাবে না। আমার দাদর কবর বাঁচাতে তুমি আসনি। আমার দাদর কবর বাঁচাতে নওশাদ সিদ্দিকীরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে যারা এসেছিল যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেতাবো, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জেতাবো, ক্যানিংয়ে আরাবুল সাহেবকে জেতাবো, দিয়ে আমার দাদর কবর রক্ষা করব, আমার পাড়ার মসজিদ রক্ষা করব। তুমি আমার কবর মসজিদ রক্ষার্থে আসনি, তাই তোমাকে একটিও ভোট না। দেখুন, ভোট শুধু কবর বা মসজিদ বাঁচানোর না, ভোট হচ্ছে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পাওয়ার, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একজন করে চাকরি পাওয়ার। ভোট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে কি হবে না। তাই আগামী দিনে
কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পেতে, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি পেতে এবং এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনারা আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিন এবং এই বাম এবং আইএসএফ জোট ক্ষমতায় এলে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি এবং এই গোটা পশ্চিমবঙ্গে কারোর হিম্মত হবে না একজন মুসলমানকে রোহিঙ্গা বলার, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো, এই বলার যদি হিম্মত জাতি না কাউকে তৈরি করে দিতে চান তাহলে আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা দেখেছেন গতকাল 1:30টার সময়, রাত্রে 1:30টার সময় আমাকে দেবজ্যোতি আজকে ফোন করেছিল শুভ, যে দাদা বিশ্বাস করবে না, রাত্রি 1:30টার সময় মা বোন ভাই সব এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। গোটা পশ্চিমবঙ্গকে আপনারা যখন এই নেতা দিয়েছেন, আপনাদের ভাঙড়বাসীর একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? দেখুন, ফার্স্ট ফেজে 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, তৃণমূল হাফ হয়ে গেছে। আর সেকেন্ড ফেজে কি হবে? তৃণমূল সাফ হয়ে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে। কি? এই ভোটে সব থেকে পপুলার লিডারকে নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের দায়িত্ব কি? এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে জেতাবেন, ভাঙড় নাম্বার 1 হবে। হবে তো? হবে তো? হবে তো? দেখুন, যে কথা বলছিলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব তিনি বলে গেছেন, এক নিরাপত্তার কথা পরিষ্কার করে দিলাম কাগজ এনে, নিরাপত্তাকে দিয়েছে আদালত। ভোজহাটে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন আর এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করেছেন। ভোজহাটে মিটিং করার নির্যাস উনি যা বলেছেন সেটা হলো, আমার সিকিউরিটি সব সওকাতকে দিয়ে দেবো, এটা একটা কথা। আর একটা ভুল কথা বলে ফেলেছেন, লেদার কমপ্লেক্সটা নাকি উনি করেছেন। উনি করেছেন লেদার কমপ্লেক্সটা, একটা ভুল বলে ফেলেছেন। কি বলবো, ওনার এখন মাথা খারাপ হয়ে গেলে ভুলভাল বকছেন। মানে এই হাওড়ায় গিয়ে বলেছেন এই হাওড়া স্টেশনটা আমি করেছি, মানে হাওড়া স্টেশন হয়েছে ব্রিটিশ আমলে, উনি করেছেন, জন্ম তখন হয়নি। এখন ভুলভাল বকবেন। আর বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, এইটা বলছে। এই 3টে কথা, আর কোনো কথা নেই। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো কিলো সোনা নিয়ে। মানে এয়ারপোর্ট কার আন্ডারে? কার আন্ডারে এয়ারপোর্ট? সেন্ট্রালের আন্ডারে। সেন্ট্রাল থেকে ফোন করে ওর বউকে বাঁচিয়ে দিল, জেলে গেল না। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স, নাম শুনেছেন? ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর। আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি? কাকু। কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে। প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ছেড়েছে। আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁল না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। তো অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই, বিজেপির সম্পর্ক এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদির মধ্যে সেটিং আছে, আছে না নেই? সে এখানে অনেক কথা বলে গেল
যা লিস্টটি পড়লো উন্নয়নের, বলে গাতি এটা করেছি, ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে, গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। সেই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক, যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, টালির চালায় থাকেন, আর যে নওশাদ সিদ্দিকির আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে, আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে। 15 বছর রাজ্য চালাচ্ছ, মমতা ব্যানার্জি কে? মোদিকে ফুল পাঠিয়েছিল কে? আর কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন? তৃণমূল পার্টির 98 সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটিং না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হিয়ারিং করেনি। মমতা ব্যানার্জি জেল খেটেছে। মমতা ব্যানার্জি বামফ্রন্ট আমলে একদিনও বুদ্ধবাবু, জ্যোতিবাবু জেলে ঢোকাননি, কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের সমাবেশ করতে গিয়ে তাকে 40 দিন জেল খাটালো। চুরি কেসে জেল খাটিয়েছে? হ্যাঁ, কোনো ঘাবলা করেছে? অনুব্রতর মতো বালি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, অভিষেকের মতো সোনা কেলেঙ্কারি, আর তার বিরুদ্ধে সে ফটাফট কথা বলে যাচ্ছে, মানতে হবে। আমি একটি ব্যাখ্যা দেব না, সেটা আমার প্রিয় আইনজীবী বলে গেছেন ফিরদৌস, যে তার কি করে সিকিউরিটি হলো। আমার নিজের মনে আছে, প্রথম জিতেও বামুনঘাটে পার্টি অফিসে এসেছিল, তারপরের দিন যখন ভাঙড় ঢুকতে যায় বৈরামপুরে অ্যাটাক হয়েছে, তারপরে যখন ভাঙড় ঢুকতে যায় অফিস পায় না একটা বিধায়ক। আমি মাঝারেটি গ্রামবাসীকে সালাম জানাবো, তারা অফিস খুঁজে দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ ভাঙড়বাসী হিসাবে, একজন ভাঙড়ের জনগণ হিসাবে। তার উপরে প্রাণঘাতী আক্রমণ। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ভাঙড়ে? গণতন্ত্র রক্ষার জন্য এখানকার ছেলেমেয়েরা যেভাবে লড়াই করেছে তা পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শুধু ভোটাধিকার পঞ্চায়েতে দাঁড়ানোর জন্য। সেই লড়াকু নেতাকে তুমি যাতা বলে যাবে আর ভাঙড়বাসী মেনে নেবে? ভাঙড়বাসী, নওশাদ সাহেব ও ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞ, তাকে এখান থেকে জিতিয়েছিলেন। আমরাও কৃতজ্ঞ। আজকের তিনি ভাঙড়ের নেতা নন, তিনি আজকের সারা পশ্চিমবাংলার নেতা হয়ে উঠেছেন। যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিচ্ছেন। এটা শুধু পীরের বাড়ির ছেলে হলেই হয় না, এটা হয়েছে তার লড়াই, গণতন্ত্রের লড়াই,
জমির জন্য লড়াই, বিধানসভায় সততার পরিচয় দেওয়া, নিজেকে তিনি বলছেন আমি কোনো বিভাজনের পক্ষে নেই, কর্মসংস্থানের জন্য লড়াই, মীনাক্ষী জেলে গেছে তার পাশে দাঁড়িয়েছেন, বিদ্যুৎ মণ্ডল খুন হয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন, তিলোত্তমাকে যখন অভয়াকে যখন খুন করা হলো আর্জি করে, আর মমতা বললেন মেয়েরা 8টার পর বেরোতে পারবে না রাস্তায়, তখন নওশাদ সিদ্দিকী রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন, আদিবাসীদের জন্য লড়াই করেছেন, শিক্ষার জন্য লড়াই করেছেন। তার স্লোগানের মধ্যে বামপন্থীদের স্লোগান। আমরা যারা বামপন্থী তারাও বলছি আমাদের সমস্যা হলো মজুরির, লেদার কমপ্লেক্স হয়েছে, মজুরি কম, লেদার হয়েছিল বলে আজকের ভাঙড়ের ঘরে ঘরে মানি ব্যাগের কারখানা হয়েছে, কিন্তু মজুরি কম। উনি বলছেন মজুরি বাড়াতে হবে, বামপন্থীরা বলছে মজুরি কমে যাচ্ছে। 100 দিনের কাজ আজকে দেখলাম আমরা ভাঙড় বলে লিখেছে। 100 দিনের কাজের ব্যাপারে নওশাদ সিদ্দিকী কোনো লড়াই করেছেন? আবার দেখলাম উনি একটা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন, সেইটাও এখানে। আমি বলছি 100 দিনের কাজ চালু হওয়ার জন্য মামলা করেছিলাম আমরা ক্ষেত মজুরি ইউনিয়ন। এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূল চুরি করে কাটমানি করে 100 দিনের কাজ বন্ধ রেখেছিল, ক্ষেত মজুর ইউনিয়ন থেকে আমরা মামলা করে বাধ্য করেছিলাম এই কাজ চালু করবার, আমরাই করেছিলাম। মমতা বলেনি, মমতা কোর্টে যায় তোলাবাজদের বাঁচানোর জন্য। এখানে ফিরদৌস কেন বললো না আমি জানি না। রাজ্য সরকারের খরচা হয়েছে প্রায় 200 কোটি টাকা। কপিল সিব্বল দাঁড়াতে গেলেই প্রতিদিন তাকে 27-28 লাখ টাকা দিতে হবে। সারদার চোরদের বাঁচানোর জন্য, বালি চোরদের বাঁচানোর জন্য, পার্থকে বাঁচানোর জন্য, ঘুষখোরদের বাঁচানোর জন্য আপনার আমার টাকা আজকে মমতা ব্যানার্জি ব্যয় করছে সুপ্রিম কোর্টে উকিল ধরে। আর নওশাদ যদি প্রতিবাদ করে তাকে জেলে ঢোকাচ্ছে। আপনারা বলুন লড়াইটা হবে কি হবে না? লড়াইটা হবে কি হবে না? লড়াইটা হবে খাদ্যের জন্য। আমাদের ঘুপসিকলে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের এই 15 বছর ধরে বিভাজনের রাজনীতি করে হয় তৃণমূল নয় বিজেপি, হয় তৃণমূল নয় বিজেপি। নওশাদ, বিকাশ ভট্টাচার্য এরা আজকের বলছে কি ওই লাইন থেকে ফিরে আসতে হবে। কাজের দাবি, চাকরির দাবি, গণতন্ত্রের দাবি, কৃষকের ফসলের দাবি, এই নিয়ে রাজনীতি হবে। আর সেই লাইন যখন এগিয়ে যাচ্ছে তখন দিদি এবং মোদির ঘুম ছুটে যাচ্ছে। তাই নওশাদের উপরে আক্রমণ, নওশাদ সাহেবের উপরে আক্রমণ। আমি শেষ কথা বলবো, আমি ওনার সঙ্গে 3টে পদযাত্রার সারাদিন ছিলাম, আজও ছিলাম। হিন্দু মেয়েরাও, হিন্দু বউরাও আজকের নওশাদ সাহেবকে বলছে এরকম ছেলে হয় না, এরকম মানুষ হয় না। এটা আমি বলে দিতে পারি। এটা একটা সেকুলার পার্টি, ধর্মনিরপেক্ষ পার্টি। সেই কারণে আমরা যাকে এখান থেকে জন্ম দিয়েছি রাজনীতিতে, ভাঙড়ের মান সম্মান ইজ্জতকে আজকে তুলে ধরছে, রাজনৈতিক নেতা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সোনার টুকরো ছেলেকে আমরা হারতে দেব না। আমাদের দায়িত্ব ভাঙড়বাসীর নওশাদকে জেতানো। আগামী দিনে বাম যারা উঠছেন, তরুণ প্রজন্ম এবং নওশাদ সাহেবের মতো ছেলেরা, তাদের হাতে আমরা বয়স্করা ব্যাটন তুলে দেব। পশ্চিমবাংলা চোর মুক্ত করো, বিজেপি মুক্ত করো, পশ্চিমবাংলায় দাঙ্গা মুক্ত করো, পশ্চিমবাংলায় ঘুষখোর মুক্ত করো, নবান্ন থেকে চুরি হটাও। এইভাবে তাদের হাতে বটম তুলে দেব। আমি শেষ কথা বলবো আপনাদের কাছে, স্লোগান দিন, চোর তাড়াও, নবান্ন থেকে চোর তাড়াও, দাঙ্গাবাজ হটাও,
নওশাদ সিদ্দিক সাহেবকে 1 লাখ ভোটে জয়ী করুন। ধন্যবাদ, আদাব, সালাম। অসংখ্য ধন্যবাদ কমরেড তুষারকান্তি ঘোষ মহাশয়।